নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জাতীয় দলের ট্রায়ালে সুযোগ পাওয়া 15 বছরের রাইফেল শুটার দময়ন্তী সেন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেন। সে মধ্য হাওড়ার 30/2 উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা। শনিবার সকালে বাড়ি থেকে দোকানে কেনাকাটা করতে বেরিয়েছিল দময়ন্তী। এরপর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরিবারের দাবি, শেষবার হাওড়া স্টেশনের একটি প্ল্যাটফর্মে দময়ন্তীকে দেখা গিয়েছিল। এরপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন পেশায় একজন শিক্ষক। তিনি জানান, তার মেয়ে রাইফেল শুটিংয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে এবং সম্প্রতি জাতীয় দলে ট্রায়ালের সুযোগও পেয়েছে। প্রতিদিন ভোরে নিয়মিত অনুশীলনে যেত দময়ন্তী। শুক্রবার রাতেও সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। তার মোবাইল ফোন বাড়িতেই ছিল এবং পরিবারের সঙ্গে কোনো ধরনের অশান্তি বা মনোমালিন্যের ঘটনাও ঘটেনি। ফলে হঠাৎ কী কারণে সে নিখোঁজ হলো তা নিয়ে ধন্তে রয়েছে পরিবার। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, কোচ ও সতীর্থদের মধ্যে। ইতিমধ্যে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যমেও দময়ন্তীর নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে দিয়ে তাকে খুঁজে পেতে সকলের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। পাশাপাশি হাওড়া স্টেশন ও আশপাশে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নিয়ে এসেছি, রাইফেল ক্লাব থেকে নিয়ে এসেছি। আস্তে আস্তে বললো, বাবা কাজে খুব ভালো খেলা হয়েছে, কালকে দেখবে মেডেল কনফার্ম। আমি বললাম যে ঠিক আছে, তুই খেলায় মন দে, মেডেলটা ব্যাটার না, তুই খেলায় মন দে। গল্প করতে করতে এসে তারপর আমি ওকে বললাম যে আজকে বেশি পড়বি না, কারণ 8-9 ঘন্টা ঘুমোতে হয় খেলার আগের দিন। তা বললো না, আমি বাবা আজকে পড়বো, আমার মুড তো খুব ভালো আছে, দারুণ খেলা হয়েছে, স্যারও দেখেছে, তুই স্যারকেও জিজ্ঞেস করে না। আমি বললাম না, জিজ্ঞেস করতে হবে, তুই বলছিস মানে অনেক। ও আমার কাছে কেমিস্ট্রি পড়তে বসলো, কেমিস্ট্রি পড়া হয়ে গেল, আমরা খেলাম। খাবার পর আমি ওকে রাত্রে এসে বললাম যে একদম বেশি কিন্তু খাবি না, তুই গ্যাস যেন না হয়। ও বললো হ্যাঁ আমি জানি গো। ও তারপরে ওপরে হঠাৎ করে গেল, গিয়ে বললো বাবা এখানে শোবো। আমি বললাম হ্যাঁ শো। আমি বুঝলাম ও আমার কাছে শুতে চাইলো, ও শুলো। তারপর আবার কিছুক্ষণ পর বলো, বাবা এই তোমার গদি তো নরম, তা আমি নিচের গদিটায় শুই, কারণ আবার নরম গদিতে শুলে কাল গায়ে যদি ব্যথা হয়। আমি বললাম ঠিক আছে, তুই নিচে শো। তারপর ওই বললো, বাবা তুমি জামা কাপড়টা কেচে দাও, কেচে মিলবো। এবার জামা কাপড়টা কাচতে কাচতে মোটামুটি 12:30 1টা হয়ে গেল। জামা কাপড়টা কেচে মেলে দিলাম, যেটা পরেও খেলবে। তারপর আমি দেখলাম যে ও প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আমার মোবাইল দিয়ে দেয়, কারণ স্কুল থাকলে ওর কাছে রাখে, আর স্কুল না থাকলে আমায় দিয়ে দেয়, কারণ ওই 8-9 ঘন্টা ওকে ঘুমোতে হয় বলে। তা সেদিনকে দেখলাম মোবাইলটা দিতে ভুলে গেছে। আমি নিচে নামলাম, ওর থেকে মোবাইলটা নিলাম। ও তখন জেগেই ছিল, জেগে ফোনটা ঘাঁটছিল। আমি ফোনটা নিলাম, নিয়ে বললাম এই শুয়ে পড়, লেট করছিস কেন, তো কালকে আবার লেট করে দিবি বলে ওপরে উঠে গেলাম। ওপরে গিয়ে জামা কাপড় মিললাম, দিয়ে ফোনটা অফ করে দিলাম। ফোনটা অফ করে, কারণ ওর ফোনে আবার অ্যালার্ম বাজবে 6:30 থেকে। আমি বললাম যে কালকে তো আমারও ছুটি, রথের ছুটি ছিল, আমার ছুটি, আমিও ভোরবেলা উঠবো না, সেই জন্য আমি চলে গেলাম ওপরে শুয়ে পড়লাম। তারপর তো আমি জানি 9:30, নিজে চান টান করে রেডি হয়েছি, 9:30টার সময় দেখছি মেয়ে ফোন করছে না। বাবা তুমি খেতে আছো, প্রত্যেক দিন বলে খেতে আছো, বেরোবে তো। তা আমি তখন নিচে নেমে মাকে জিজ্ঞেস করলাম, মেয়ে কোথায় গো? দেখলাম গেটটা বন্ধ। মা বললো যে ও দুধ কিনতে গেছে। আমি বললাম কোথায়? তা ওকে বলেছো তাড়াতাড়ি আসতে, ভাত বসিয়ে দিয়েছো? তার আগে বউ এসে নিচে বললো যে হ্যাঁ ভাতটা বসিয়ে দাও, প্রেসারে খেয়ে যাবে। তারপর দেখছি যখন 9:30 বাজে ও আসছে না, আমার টেনশন হয়ে গেল, 10টায় বেরোতে হবে। আমি তখন বললাম মাকে, আমি যাই তাহলে, ওকে তুলে নিয়ে চলে আসো, ও তো মুখ চোরা, ও দোকানে দাঁড়িয়েই থাকবে, হয়তো দেরি করে দেবে। তারপর সঙ্গে সঙ্গে আমি গেলাম, গিয়ে দেখছি নেই। তারপর তো ভাবলাম কি হলো, এখানে নেই, কালুবাজায় নেই। আমি দেখলাম যেখানে হাঁটতে যায়, গঙ্গার ঘাটের দিকে চলে গেলাম। ওখানে বললো একজন হাওড়া স্টেশনের দিকে যান, ওকে হাঁটতে দেখা গেছে, এই জামা এই প্যান্ট। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছে। তারপর গিয়ে দেখছি যখন অনেকটা লেট হচ্ছে, 9:50, 10:15, তখন আমি সিপি সাহেবের মাধ্যমে বলরাম দা ফোন করে দেওয়াতে আমি সিসিটিভি ফুটেজগুলো দেখছি যে হাওড়া স্টেশনে ঢুকলো, গট 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 করে এগোচ্ছে, আর 4-5 নম্বর প্ল্যাটফর্মে একাই
একাই ছিল, 4-5 প্যাক নামে ঢোকার পর আর ওকে সিসিটিভি ট্যাগ করতে পারছে না, ব্যাস এইটাই। তারপর তো সারা রাত খুঁজলাম, কোনো টেস্ট পেলাম না। বালিতে স্টেশনে গেলাম, বেলুর স্টেশনে গেলাম, না বালি স্টেশনে গেলাম, সেখানেও সিসিটিভি ফুটেজ দেখাতে পারলো না বা দেখালো না, বললো আগে পুলিশ আসুক তারপর দেখাবো। তাই এই অবস্থা এখন অন্ধকারের মধ্যে রয়েছে, 24 ঘন্টা হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে সাহায্য হয়েছে আমার মেয়েকে ফিরিয়ে দিই। হ্যাঁ, ও হাওড়া রাইফেল ক্লাব থেকে 3টে গোল্ড পেয়েছে ডিস্ট্রিক্ট লেভেল, একটা শ্রীরামপুরেই একটা রাইফেল ক্লাবে সিলভার মেডেল পেয়ে এসছে। এবার প্রি স্টেট ছিল, তারপর স্টেট ছিল আসানসোলে। 15 বছরে এরকম একদিনও ঘটেনি, মানে রাগ করে আমার থেকে চলে যাবে। আমি তো পড়ার সময় ছোটোবেলায় বকেওছি, মেরেছি, কিন্তু কোনো দিন রাগ করে যাবে এরকম কোনো ঘটনা ঘটেনি। না, আমার তো বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে। আমি বারবার পুলিশকে বলছি দেখে নিন, আমার সাথে বা আমার বউয়ের সাথে বা আমার ওর ঠাম্মার সাথে কোনো ঝগড়া ঝামেলা কিচ্ছু হয়নি। আর আমার প্রত্যেকটা সিসিটিভিতে সাউন্ড আছে, সাউন্ড দেওয়া, মানে যা যদি চিৎকারও করি সেই সাউন্ডটা ক্যাপচার হবে। কিচ্ছু হয়নি। এবার বন্ধু বান্ধবের মধ্যে যদি কিছু হয়ে থাকে সেটা আমার পক্ষে জানা সম্ভব না। আমি প্রধান শিক্ষক, রানীবালা স্কুলে। আমার নাম ধ্রুবজ্যোতি সেন। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।